ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা অ্যাডজেক্টিভ ক্লজের দুটি ভাগ, রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে সেটা নিয়েই আলোচনা করব। রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজকে আবার এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজও বলে, আর নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজকে নন এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজও বলে। চলো পুরো বিষয়টি আমরা বিস্তারিত জানি। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ একই অর্থ। আমরা মূলত জানি ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয়: নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আজ আমরা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ নিয়ে আলোচনা করব। এই অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজকেও আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। পয়েন্ট 1, রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। এখন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। এই রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজকেও আবার এসেনশিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ বলে। কেন বলে সেটা আমরা এখানে পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। আর এর আরও অনেক নাম আছে, তার মধ্যে আরেকটি হচ্ছে আইডেন্টিফাইং, অর্থাৎ চিনিয়ে দেয়, আইডেন্টিটি প্রকাশ করে দেয়, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজও বলে। তো তোমরা যেটা মনে রাখবে, অ্যাডজেক্টিভ ক্লজকে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ এই দুই ভাগে ভাগ করা হয় এবং দুটোর ব্যবহার কিন্তু সম্পূর্ণ ভিন্ন। প্রথম আমরা রেস্ট্রিকটিভ ক্লজের পয়েন্ট নাম্বার 1 নিয়ে আলোচনা করছি। রেস্ট্রিকটিভ ক্লজ নাউন বা প্রোনাউনের বিশেষণ স্থানীয় অর্থাৎ অ্যাডজেক্টিভের জায়গার অতি প্রয়োজনীয় তথ্য দেয়। তো এখানে তোমরা জানো যে অ্যাডজেক্টিভ ক্লজ নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো তথ্য দেয়, সেই জন্যই তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। আমরা এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিতভাবে। তো যখন দেখবে কোনো অ্যাডজেক্টিভ ক্লজ নাউন বা প্রোনাউনের অতি প্রয়োজনীয় তথ্য দিচ্ছে, তখন বুঝতে পারবে যে সেটা রেস্ট্রিকটিভ। কথার অর্থ হচ্ছে সেই অ্যাডজেক্টিভ ক্লজটা যদি না থাকে তবে প্রিন্সিপাল ক্লজের অর্থ প্রকাশ সঠিকভাবে হয় না। এখানটা দেখো, দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট। এখানটা খেয়াল করে দেখো, দিস ইজ দ্য বয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হু স্টুড ফার্স্ট যে প্রথম হয়েছিল এটা হচ্ছে সাবঅর্ডিনেট এবং অ্যাডজেক্টিভ ক্লজ। হু স্টুড ফার্স্ট এটা কেন অ্যাডজেক্টিভ ক্লজ? কারণ যে প্রথম হয়েছিল, যে বলতে কে হয়েছিল? বালকটি, ছেলেটি, এবং ছেলেটি কি একটি নাউন, অর্থাৎ নাউন সম্পর্কে এই ক্লজটা বলছে, সেই জন্য এই ক্লজটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। হু স্টুড ফার্স্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে কারণ নাউন সম্পর্কে কিছু বলছে। আচ্ছা, এবার আসছি যে এটা কেন অতি প্রয়োজনীয়। যদি বলি দিস ইজ দ্য বয়, এই হয় ছেলেটি, এবার ছেলেটি সম্পর্কে আমরা কিন্তু সম্পূর্ণ তথ্য পাচ্ছি না। এই হয় ছেলেটি, এটা কোন ছেলে, কি ছেলে, এই ছেলে সম্পর্কে কি জানা যাচ্ছে? কিছুই জানা যাচ্ছে না। কিন্তু তুমি যদি বলো দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট, যে প্রথম হয়েছিল, তবে কিন্তু তোমার পুরো অর্থটা পরিষ্কার হয়। তো সেই জন্যই এই হু স্টুড ফার্স্ট এই পার্টটা হচ্ছে এসেনশিয়াল, সেজন্য এটাকে বলছে রেস্ট্রিকটিভ ক্লজকে আবার এসেনশিয়াল ক্লজও বলে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বলেছে আইডেন্টিফাইং, অর্থাৎ পরিচয় জানিয়ে দেয়, পরিচয় করিয়ে দেয়। দিস ইজ দ্য বয়, এই হচ্ছে ছেলেটি, ছেলেটি সম্পর্কে দেখো পরিচয় করিয়ে দিচ্ছে। ছেলেটির পরিচয় এখানে জানা যাচ্ছে যে প্রথম হয়েছিল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই সাবঅর্ডিনেট ক্লজটা, অ্যাডজেক্টিভ ক্লজটা যদি বাদ দিয়ে দাও তবে প্রিন্সিপাল ক্লজের অর্থ অসম্পূর্ণ থেকে যায়। পরের নিয়মটা দেখি, রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজকে বাদ দিলে বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে, ইতিমধ্যেই আমরা বলেছি। তো এর আগে যেটা বললাম সেটা হচ্ছে এসেনশিয়াল পার্ট, অর্থাৎ অতি প্রয়োজনীয়। কারণ দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট, স্টুড ফার্স্ট তোমাকে নতুন কোনো তথ্য তোমাকে দিতেই হবে, কারণ দ্য বয় কে সেটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় আমরা নিয়মে যেটা বলছি সেটা হচ্ছে যদি তুমি সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজটা যদি বাদ দিয়ে দাও, রেস্ট্রিকটিভ ক্লজটা যদি তুমি বাদ দিয়ে দাও, তবে অর্থটা অসম্পূর্ণ থেকে যায়। আমি এক্সাম্পলের মাধ্যমে প্রকাশ করছি। দ্য বয় হু কল্ড মি, বালক বা ছেলেটি যে আমাকে ডেকেছিল, ইজ মাই ব্রাদার, হয় আমার ভাই। যদি বলো দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি আমার ভাই, এটা প্রিন্সিপাল ক্লজ,
এটার সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ পায় না। ছেলেটি আমার ভাই বলতে কোন ছেলেটি একটা প্রশ্ন আসবে, কোন ছেলেটি বললে তার উত্তর নেই, তখন তোমাকে বলতে হবে যে আমাকে ডেকেছিল। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ নিজেই স্বয়ংসম্পূর্ণ, কিন্তু প্রিন্সিপাল ক্লজেরও অর্থ সম্পূর্ণ করার জন্য যখন অ্যাডজেক্টিভ ক্লজটা বসানোর প্রয়োজন পড়ে যায়, আর অ্যাডজেক্টিভ ক্লজটা যদি না দাও তবে অর্থটা কিছুটা অসম্পূর্ণ থাকে, তখন সেই পার্টটাকে বলে রেস্ট্রিকটিভ ক্লজ। অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারলে হু কল্ড মি এই পার্টটা যদি তুমি না দাও, দ্য বয় ইজ মাই ব্রাদার, সেই বয়টা কে সেটা সম্পর্কে তুমি জানতে পারছো না। যদি জানতে হয় তবে বলতে হবে যে ছেলেটি বা যে বালকটি আমাকে ডেকেছিল, হু কল্ড মি, যে আমাকে ডেকেছিল সে হয় আমার ভাই। তো বুঝতে পারলে এখানে এখানে এই সাবঅর্ডিনেট ক্লজের যে পার্টটা, এই অংশটা যদি তুমি বাদ দিয়ে দাও, দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা ক্লিয়ার নয় যে কোন ছেলের কথা বলা হচ্ছে। আবার দেখো এখানে বলেছিলাম আইডেন্টিফাই দ্য বয়, এই বয় সম্পর্কে এর পরিচয় বলে দিচ্ছে যে আমাকে ডেকেছিল। তো আমরা দুটো জায়গা থেকে দুটো দেখলাম, একটা হচ্ছে এসেনশিয়াল পার্ট, আর এটা এতটাই এসেনশিয়াল যে এটা যদি বাদ দিয়ে দাও তবে প্রিন্সিপাল ক্লজ পর্যন্ত অসম্পূর্ণ থেকে যায়, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। এবার আমরা 3 নম্বরের এক্সাম্পলে আসছি। রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, যেটাকে আমরা এসেনশিয়াল রিলেটিভ ক্লজও বলতে পারি, এর আগে এবং পরে কমা থাকে না। অর্থাৎ এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখো, এ বয় হু ওয়াজ হেয়ার, একটি বালক যে এখানে, রোড দ্য লেটার, যে এখানে ছিল চিঠিটি লিখেছিল। এবার যদি বলি এ বয় রোড দ্য লেটার, একটি বালক চিঠিটি লিখেছিল, এবার কোন বালকটি সেটা তুমি কিন্তু জানতে পারছো না। কিন্তু যদি বলো এ বয় হু ওয়াজ হেয়ার, যে এখানে ছিল, এবার কিন্তু তোমার অর্থ পরিষ্কার, মানে যেই বালকটা এখানে ছিল তার কথাই তুমি বলছো, সে চিঠিটা লিখেছিল। তো তোমার হু ওয়াজ হেয়ার এটা রেস্ট্রিকটিভ হলো এই জন্যই যে এ বয় বললে যে কোনো একটি ছেলে হতে পারে, কিন্তু যখন বলে দিলে যে এখানে ছিল তখনই কিন্তু বালকটির পরিচয় সম্পূর্ণ হয়ে গেল। অতএব হু ওয়াজ হেয়ার এটা হচ্ছে এই বালকটির সম্পূর্ণ অর্থ, সম্পূর্ণ পরিচয় দেওয়ার জন্য ব্যবহার হলো। আর এটা যদি না দাও তবে কিন্তু অর্থ অসম্পূর্ণ। এ বয় রোড দ্য লেটার, একটি বালক চিঠিটি লিখেছিল, কোন বালক বলা নেই। এই নিয়মে যেটা বলেছি, এ বয়ের পরে একটা কমা এবং হু ওয়াজ হেয়ার এর পর একটা কমা বসবে না। যেটা বলার পিছনে বড় কারণ হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ যেটা এরপরে আমরা আসবো, সেক্ষেত্রে কিন্তু তোমার সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা নন রেস্ট্রিকটিভ ক্লজের আগে এবং পরে একটা করে কমা বসবে, এক্ষেত্রে কোনো কমার ব্যবহার করবে না। আরেকবার বলে দিই, তোমাদের রেস্ট্রিকটিভ ক্লজে কোনো কমার ব্যবহার করবে না, এবং রেস্ট্রিকটিভ ক্লজ হচ্ছে তোমার এসেনশিয়াল পার্ট, অ্যাডজেক্টিভ ক্লজের এসেনশিয়াল পার্ট, এই পার্টটাকে যদি না দাও তবে তোমার অ্যাডজেক্টিভ ক্লজের যে প্রিন্সিপাল ক্লজ সেটা অসম্পূর্ণ থেকে যায়, এবং এই ক্লজটা তোমার অ্যাডজেক্টিভ ক্লজের পরিচয়টাকে সম্পূর্ণ করে দেয়। এবার 4 নম্বর নিয়মটাতে আসছি, তোমরা একটু রিপিটেডলি পড়বে, পরিষ্কার লেখা রয়েছে তাহলে বুঝতে পারবে। রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ, মনে রাখবে এখানে দেখো লেখা রয়েছে। রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ সাধারণত এ অ্যান্ড দি দিয়ে শুরু হয়। সাধারণত বলেছি, সমস্ত ক্ষেত্রেই যে হবে এমন নয়। তোমরা যখনই দেখবে এ অ্যান্ড দি এসব দিয়ে রেস্ট্রিকটিভ ক্লজটা শুরু হচ্ছে, তার মানে বুঝতে পারছো যে ক্লজের যে সাবজেক্ট সেটা অনির্দিষ্ট, মানে সেটা কার সম্পর্কে বলছে তার পরিচয়টা সঠিক নেই। তো তার পরিচয়টা দেওয়ার জন্য তোমাকে অ্যাডজেক্টিভ ক্লজের উপরেই নির্ভর করতে হবে। সেই জন্যই বলে দিয়েছি রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ সাধারণত এ অ্যান্ড দি দিয়ে শুরু হয়। যেমন ধরো, দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবিল ইজ নট মাইন। দ্য বুক বইটি আমার নয়। এবার কোন বইটি? তুমি যে কোনো বই একটার কথা বলতে পারো বইটি আমার নয়, কিন্তু যদি বলো যেটা টেবিলের উপর, এবার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। যেটা টেবিলের উপর এটা বলাতে তোমার কোন বইটির কথা বলছো সেটা পরিষ্কার হয়ে গেল। অতএব তোমরা এখানে বুঝতে পারলে যে এখানে এই যে বইয়ের আগে দি আছে, এখানে দেখো বয়ের আগে এ আছে, এখানেও বয়ের আগে দি আছে, এবং এখানেও বয়ের আগে দি আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা বড় হিন্টস যে রেস্ট্রিকটিভ বা এসেনশিয়াল ক্লজ যেটা অ্যাডজেক্টিভ ক্লজ, তার পূর্বে এ অ্যান্ড দি এর ব্যবহার হয়। যদিও এছাড়াও তোমার রেস্ট্রিকটিভ ক্লজ আছে, এবং এই হিন্টসগুলো তোমরা মনে রাখবে যে এই রেস্ট্রিকটিভ ক্লজকে যদি তুমি বাদ দিয়ে দাও তবে প্রিন্সিপাল ক্লজ অসম্পূর্ণ থেকে যায়, এবং রেস্ট্রিকটিভ ক্লজ
তোমার প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট সম্পর্কে পরিচয় করিয়ে দেয়। এবার আমরা আসছি পার্ট 2তে, নন রেস্ট্রিকটিভ ক্লজে। নন রেস্ট্রিকটিভ ক্লজ বুঝতেই পারছো, নন এসেনশিয়াল, কারণ এর আগেরটা ছিল এসেনশিয়াল, তো এটা নন এসেনশিয়াল মানে অত প্রয়োজনীয় নয়। আর এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশান, এর আগেরটা ছিল আইডেন্টিফাইং, অর্থাৎ সঠিকভাবে তার পরিচয় করিয়ে দেয়, এক্ষেত্রে একটা নতুন তথ্য দেয়। অর্থাৎ নন রেস্ট্রিকটিভ ক্লজ প্রথমেই মনে রাখবে এটা কিন্তু প্রয়োজনীয় নয়। অর্থাৎ এই ক্লজটা যদি তুমি বাক্য থেকে বাদও দিয়ে দাও তবেও প্রিন্সিপাল ক্লজটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। আরেকটা জিনিস, এই ক্লজ যেটা, এটা জাস্ট শুধুমাত্র একটা অতিরিক্ত তথ্য পরিবেশন করে। এই দুটো হিন্টস মনে রাখলেও তোমাদের যথেষ্ট এটা বোঝার জন্য। অর্থাৎ এটা প্রয়োজনীয় নয় এবং এটা অতিরিক্ত তথ্য প্রকাশ করে। আর অন্যদিকে রেস্ট্রিকটিভ ক্লজ তোমার এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয়, থাকতেই হবে, এবং সেটা আইডেন্টিফাইং অর্থাৎ সাবজেক্টের পরিচয়টা পরিষ্কার করে দেয়। এবার আমরা 1 নম্বর পয়েন্টে আসছি। নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দেয়। অর্থাৎ নন রেস্ট্রিকটিভ ক্লজ নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দেয়। তোমরা জানো যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজকেই আমরা নন রেস্ট্রিকটিভ ক্লজে ভাগ করেছি, রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভে। এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ যেটা, সেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দেয়, কিন্তু সম্পূর্ণ পরিচয় করিয়ে দেয় তেমন নয়। তপন হু প্লেইজ ফুটবল ওয়েল ইজ মাই ফ্রেন্ড। যদি এখানে প্রিন্সিপাল ক্লজটা দেখো, তপন ইজ মাই ফ্রেন্ড, এটা কিন্তু একটা সম্পূর্ণ সেন্টেন্স, এর সাথে আর কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। তপন ইজ মাই ফ্রেন্ড। তো তপন সম্পর্কে একটা নতুন তথ্য দিয়ে দিচ্ছে, হু প্লেইজ ফুটবল ওয়েল, যে ভালো ফুটবল খেলে। এই পার্টটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। তপন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে এখানটায়, যে ভালো ফুটবল খেলে, ইজ মাই ফ্রেন্ড। খেয়াল করে দেখো, তপন ইজ মাই ফ্রেন্ড বললে কিন্তু তোমার বাক্যটা একদম সম্পূর্ণ। তপন আমার বন্ধু। এবার তপন সম্পর্কে যদি বলো যে হু ইজ এ ডক্টর, বলতেই পারো। তপন হু ইজ নট হেয়ার ইজ মাই ফ্রেন্ড, যা কিছু তথ্য দিতে পারো। তপন সম্পর্কে এখানে নতুন কোনো তথ্য দিতে পারো, কিন্তু এসেনশিয়াল নয় এটা। এটা শুধুমাত্র একটু তপন সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যেটা, তপন ইজ মাই ফ্রেন্ড, এটাই হলো তোমার নন এসেনশিয়াল বা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই অ্যাডজেক্টিভ ক্লজটা আগে এবং পরে একটা করে কমা বসবে। আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা যখন তুমি বলবে, এই কমার জন্য দুটো পজ তোমার লাগবে। তখন একটা পজ দেবে, একটু থামবে। হু প্লেইজ ফুটবল ওয়েল, একটু থামবে, ইজ মাই ফ্রেন্ড। তপন হু প্লেইজ ফুটবল ওয়েল ইজ মাই ফ্রেন্ড, এইভাবে। এবার দ্বিতীয় হিন্টসটা বলে দিই। নন রেস্ট্রিকটিভ ক্লজ বাদ দিলেও বাক্যের অর্থ সম্পূর্ণ থাকে এবং প্রয়োজনে অ্যাপোজিশন রূপে ব্যবহার করা যায়। অনেক ক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভ ক্লজটা বা নন রেস্ট্রিকটিভ ক্লজটা যদি কোনো নাউন বা প্রোনাউন হয়ে থাকে, তবে অ্যাপোজিশন রূপেও ব্যবহার করতে পারো। আর এখানে যেটা বলেছি, এটা বাদ দিলেও বাক্যের অর্থ সম্পূর্ণ হয়। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই যে এটা হচ্ছে তোমার নন রেস্ট্রিকটিভ ক্লজ, এটাকে যদি বাদ দিই তবেও তপন ইজ মাই ফ্রেন্ড অর্থ পরিষ্কার। এখানেও দেখো, মাই বুক হুইচ ওয়াজ অন হিস্ট্রি, আমার বই যেটা ইতিহাসের উপরে ছিল, উইল বি পাবলিশড, সেটা প্রকাশিত হবে। তো মাই বুক উইল বি পাবলিশড, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। মাই বুক উইল বি পাবলিশড, আমার বইটি প্রকাশিত হবে। আমার বই সম্পর্কে একটু নতুন তথ্য দিচ্ছে, হুইচ ওয়াজ অন হিস্ট্রি, যেটা ইতিহাসের উপর ছিল, যেটা ইতিহাসের উপর লেখা ছিল। তো ক্লিয়ার, তোমাদের এখানে প্রিন্সিপাল ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজের উপর নির্ভরশীল নয়। প্রিন্সিপাল ক্লজটা নিজেই অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে। আর এর আগে যেটা দেখেছিলাম যে রেস্ট্রিকটিভে, সেক্ষেত্রে কিন্তু ছিল মাই বুক, হয়তো হতো না, সেখানে হতো দ্য বুক হুইচ ওয়াজ অন হিস্ট্রি উইল বি পাবলিশড। তখন দ্য বুকটা হয়ে যেত তোমার রেস্ট্রিকটিভ ক্লজের একটা সাবজেক্ট, অর্থাৎ সেখানে প্রিন্সিপাল ক্লজটা ক্লিয়ার থাকতো না। তখন এখানে যদি মাই না বলে যদি আমি দি বলতাম, দি বুক হুইচ ওয়াজ অন হিস্ট্রি উইল বি পাবলিশড, তবে দ্য বুক এর পরিচয় জানার জন্য এই ক্লজটার প্রয়োজন পড়তো। তো সেক্ষেত্রে দ্য বুক উইল বি পাবলিশড ক্লিয়ার হতো না অর্থটা, এবং হুইচ ওয়াজ অন হিস্ট্রি এটা রেস্ট্রিকটিভ ক্লজ হতো। তো দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো।
মাই বুক, আমার বই, এটা দ্বিতীয় কোনো এর আইডেন্টিটির দরকার নেই। আর একটা এক্সাম্পল দেখো, অ্যানি হু ইজ মাই সিস্টার ইজ এ গুড সিঙ্গার। অ্যানি, যে আমার বোন, একজন ভালো গায়িকা। অ্যানি ইজ এ গুড সিঙ্গার, এটা বললেই যথেষ্ট যে অ্যানি একজন ভালো গায়িকা, ক্লিয়ার। কিন্তু অ্যানি সম্পর্কে আরেকটা তথ্য দিচ্ছে, যে আমার বোন। বুঝতে পারলে? এখানে আমি একটা কথা বলেছি যে অনেক ক্ষেত্রে অ্যাপোজিশন রূপে ব্যবহার করা যায়, অর্থাৎ নাউন সম্পর্কে আরেকটু তথ্য বা একই সাবজেক্ট যখন পাশাপাশি কমা দিয়ে বসে তখন তাকে অ্যাপোজিশন বলে। এখানে দেখো, অ্যানি মাই সিস্টার, অ্যানি কমা মাই সিস্টার ইজ এ গুড সিঙ্গার। অর্থাৎ অনেক ক্ষেত্রেই তোমরা অ্যাপোজিশন রূপে নন রেস্ট্রিকটিভ ক্লজকে ব্যবহার করতে পারো। অর্থাৎ অ্যানি কমা মাই সিস্টার, অর্থাৎ মাই সিস্টার আর অ্যানি একই ব্যক্তি, অ্যানি সম্পর্কে একটু নতুন তথ্য দিচ্ছে, সেইভাবেও তোমরা ব্যবহার করতে পারো তোমাদের নন রেস্ট্রিকটিভ ক্লজে। কিন্তু রেস্ট্রিকটিভ ক্লজে এটা হয় না। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, নন রেস্ট্রিকটিভ ক্লজের আগে এবং পরে কমা থাকে। ইতিমধ্যেই তোমরা দেখেছো যে আগে এবং পরে নন রেস্ট্রিকটিভ ক্লজে কমা থাকে। যেমন ধরো, আওয়ার ইংলিশ টিচার, কমা হু ইজ স্ট্রিক্ট, যে কঠোর, টিচার্স ওয়েল। আওয়ার ইংলিশ টিচার টিচার্স ওয়েল, এটা বললেই অর্থ সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু ইংলিশ টিচার সম্পর্কে একটু নতুন তথ্য দেওয়া হচ্ছে, হু ইজ স্ট্রিক্ট, যে কঠোর। তো এটা হু ইজ স্ট্রিক্ট, এটা নতুন তথ্য দেওয়া হচ্ছে, এটা এসেনশিয়াল নয়, নন এসেনশিয়াল এবং এক্সট্রা ইনফরমেশন। অতএব এর আগে এবং পরে একটা করে কমা বসবে। তো যখনই দেখবে নন এসেনশিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, তখনই তার আগে পরে কমা দেবে এবং বলার সময় একটা পজ দেবে। এখানে একটা পজ, এখানে একটা পজ, এখানে একটু থামবে, এখানে একটু থামবে। আর এটা চিনবে কি করে? যখন দেখবে প্রিন্সিপাল ক্লজটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে এবং সাবঅর্ডিনেট ক্লজ যেটা অ্যাডজেক্টিভ ক্লজ সেটা একটা নতুন তথ্য দিচ্ছে, সেটা না থাকলেও অর্থ সম্পূর্ণ। 4 নম্বর পয়েন্টটা দেখো, নন রেস্ট্রিকটিভ ক্লজে হুইচের ব্যবহার হয় এবং রেস্ট্রিকটিভ ক্লজে দ্যাটের ব্যবহার হয়। এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবে। যখনই দেখবেন নন রেস্ট্রিকটিভ ক্লজ রয়েছে, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যেখানটায়, সেখানটায় তুমি যেটি, যাহা, যেগুলি, এগুলোর জন্য তুমি হুইচের ব্যবহার করবে। এবং রেস্ট্রিকটিভ ক্লজ যেখানটায় তোমার ক্লজটা বাদ দিলে অর্থ সম্পূর্ণ হয় না, অর্থ অসম্পূর্ণ থেকে যায়, এর আগে যেটা দেখেছো, সেক্ষেত্রে হুইচের বদলে দ্যাটের ব্যবহার করবে। তো নন রেস্ট্রিকটিভ ক্লজে তুমি হুইচ এবং রেস্ট্রিকটিভ ক্লজে দ্যাটের ব্যবহার করবে, যদিও এর কিছুটা ব্যতিক্রম রয়েছে, আমরা ইতিমধ্যেই এর পরেই দেখব। এক্সাম্পল দেখো, দ্য আনন্দবাজার পত্রিকা হুইচ আই লাইক মোস্ট ইজ পাবলিশড রেগুলারলি। দ্য আনন্দবাজার পত্রিকা, এটা কিন্তু পরিচয়টা, নিজের পরিচয় নিজেই সম্পূর্ণ দিচ্ছে। ইজ পাবলিশড রেগুলারলি, নিয়মিত প্রকাশিত হয়। এখানে যে সাবঅর্ডিনেট ক্লজ, যে অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে, যেটাকে আমরা নন রেস্ট্রিকটিভ পার্টে রেখেছি, হুইচ আই লাইক মোস্ট, যেটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। যেটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, এটা যদি নাও লেখো, তা সত্ত্বেও কিন্তু আনন্দবাজার পত্রিকা ইজ পাবলিশড রেগুলারলি অর্থ সম্পূর্ণ করছে। এখানটায় যেহেতু হুইচ আই লাইক মোস্ট এটা নন রেস্ট্রিকটিভ পার্ট, অর্থাৎ এটা না থাকলেও চলে, সেই জন্য এর আগে এবং পরে একটা করে তোমাকে কমা দিতে হবে। আর এক্ষেত্রে তুমি হুইচের ব্যবহার করবে, দ্যাটের ব্যবহার করবে না। যদিও এর ব্যতিক্রম প্রায়ই দেখা যায়, এত স্ট্রিক্টলি এটাকে মেনটেন করা হয় না, কিন্তু তুমি দেখবে যখনই দেখবে যে অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটা ছাড়াও প্রিন্সিপাল ক্লজ সম্পূর্ণ, তখন তুমি হুইচের ব্যবহার করবে, দ্যাটের ব্যবহার করবে না। এখানে দেখো লিখে দিয়েছি, ডোন্ট ইউজ দ্যাটের ইউজ করবে না, এক্সট্রা ইনফরমেশন, কারণ এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। চলো পরবর্তী পার্টে আসি। নেক্সট এক্সাম্পলটা দেখো, ঠিক একই রকম এক্সাম্পল, কিন্তু এটা রেস্ট্রিকটিভ পার্ট, এটা এসেনশিয়াল পার্ট হিসাবে ইউজ করছি। দ্য নিউজ পেপার, এর আগেরটা ছিল দ্য আনন্দবাজার পত্রিকা, এটা কিন্তু নিউজ পেপারের নাম ছিল, এটার পরিচয় আর দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু দ্য নিউজ পেপার যদি বলি, এই যে দায়ের ব্যবহার রয়েছে, এই হিন্টসটা তোমাদেরকে ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, এ এন দি এগুলোর ব্যবহার যদি থাকে তো বুঝতে পারবে যে এটা রেস্ট্রিকটিভ ক্লজের মধ্যে চলে আসবে, অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয়। দ্য নিউজ পেপার দ্যাট ইউ রিড অ্যান্ড লাইক, যেটা তুমি পড়ো এবং পছন্দ করো, ইজ পাবলিশড রেগুলারলি। দেখো দুটো সেন্টেন্স একই রকম, শুধুমাত্র এখানে দ্য নিউজ পেপার লেখা, এখানে দ্য আনন্দবাজার পত্রিকা লেখা। এখানে দ্য নিউজ পেপার বললে কোন নিউজ পেপার সেটা তুমি বুঝতে পারছো না, সেটা ক্লিয়ার নয়। সেটাকে ক্লিয়ার করার জন্য তোমাকে বলতে হচ্ছে দ্যাট ইউ রিড অ্যান্ড লাইক, যেটাকে তুমি পড়ো এবং পছন্দ করো। অতএব এটা তোমার এসেনশিয়াল পার্ট। এই নিউজ পেপারটা কোন নিউজ পেপার? যেটা তুমি পড়ো এবং পছন্দ করো।
তো এক্ষেত্রে কিন্তু তোমাকে দ্যাটের ব্যবহার করতে হবে। যখনই এসেনশিয়াল পার্ট তখন দ্যাট, যখন নন এসেনশিয়াল পার্ট তখন হুইচ। এই দুটো মনে রাখবে। এখানে দেখো ইউজ দ্যাট, এখানে দ্যাটের ব্যবহার করবে। এক্ষেত্রে কিন্তু হুইচের ব্যবহারও দেখা যায়, কারণ এটা এসেনশিয়াল বা আইডেন্টিফাইং। দ্যাট বলতে পেপারটাকে বলছে, এবং দ্যাট ইউ রিড অ্যান্ড লাইক যেটা পেপারের পরিচয়টা সম্পূর্ণ করছে, তাই এখানে আইডেন্টিফাইং বলছে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। প্রথমে আমরা রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজটা নিয়ে আলোচনা করছি। দ্য গার্ল হু ইজ প্লেয়িং দেয়ার ইজ মাই ইয়ঙ্গার সিস্টার। এখানটা দেখো, দ্য গার্ল মেয়েটি আমার ছোট বোন। এখন কোন মেয়েটি? যে সেখানে খেলছে। হু ইজ প্লেয়িং দেয়ার, এখানে এই সাবঅর্ডিনেট ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজটা, এটা তোমার হয়ে গেল রেস্ট্রিকটিভ, কারণ এটা মেয়েটার পরিচয় দিচ্ছে, এবং মেয়েটি সেখানে খেলছে এটা বললে কোন মেয়েটি, এর উত্তরটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো কোন মেয়েটি? যে মেয়েটি সেখানে খেলছে। অতএব এটা তোমার রেস্ট্রিকটিভ পার্টের মধ্যে চলে আসলো। এখানে যে হাইলাইটেড পার্টটা রয়েছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং রেস্ট্রিকটিভ পার্টের মধ্যে আসছে। দিস ইজ দ্য বয়, এই হলো বালকটি, এটা বললে কিন্তু কোনো অর্থ সম্পূর্ণ হয় না। হু হ্যাজ হেল্পড মি, যে আমাকে সাহায্য করেছে। এবার কিন্তু বয়টি সম্পর্কে হু হ্যাজ হেল্পড মি, যে আমাকে সাহায্য করেছে, এই তথ্যটা পরিষ্কার হচ্ছে। দিস ইজ দ্য বয় হু হ্যাজ হেল্পড মি, এই হলো বালকটি। দেখো প্রিন্সিপাল ক্লজটা যদি শুধু বলো এই হলো বালকটি, তবে কিন্তু অর্থ সম্পূর্ণ নয়। যদি বলো হু হ্যাজ হেল্পড মি, তবে তোমার অর্থ সম্পূর্ণ। অতএব হু হ্যাজ হেল্পড মি এটা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে একটা তোমার কনফিউজিং পার্ট রয়েছে। মাই ব্রাদার হু লিভস ইন দিল্লি ইজ অ্যান IAS। আমার ভাই, এখানে দেখো কমা রয়েছে, যে দিল্লিতে বাস করে সে একজন IAS। এখানটা দেখো লেখা রয়েছে অনলি ব্রাদার, একমাত্র ব্রাদার। যদি তোমার একটি ভাই থাকে এবং সে একজন IAS, তবে কিন্তু মাই ব্রাদার হু লিভস ইন দিল্লি, যে দিল্লিতে বাস করে, ইজ অ্যান IAS। এখানে হু লিভস ইন দিল্লি এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশান হয়ে গেল মাই ব্রাদার সম্পর্কে, কারণ তোমার ভাইকে সবাই চেনে বা তুমি জানো তোমার একটিই ভাই, তার সম্পর্কে এখানে একটা নতুন তথ্য দেওয়া হলো যে সে দিল্লিতে থাকে। এখানে অর্থটা এমনিতেই কিন্তু তোমার কমপ্লিট হয়ে রয়েছে, মাই ব্রাদার ইজ অ্যান IAS। তো যখন দেখবে নতুন তথ্য দিচ্ছ তখন তোমাকে দুটো কমা দিতে হবে। কিন্তু একই সেন্টেন্স এখানে আরেকবার লিখেছি, এর অর্থটা দেখো, মাই ব্রাদার, এখানে কমা নেই, হু লিভস ইন দিল্লি ইজ অ্যান IAS ম্যানি ব্রাদার্স। যখন দেখবে অনেক ভাইয়ের মধ্যে একজন, অর্থাৎ তোমার অনেক ভাই রয়েছে, তার মধ্যে একজনকে বোঝানো হচ্ছে, তখন বলতে হচ্ছে আমার ভাই যে দিল্লিতে থাকে, মানে আমার অনেকগুলো ভাই রয়েছে, কেউ মুম্বাইতে থাকে, কেউ কলকাতায় থাকে এমন, কিন্তু যে দিল্লিতে থাকে সে একজন IAS। অর্থাৎ দুটো বাক্যই ঠিক আছে, কমা দিলে তুমি বুঝে যাবে এক্সট্রা ইনফরমেশান, এবং এখানে একমাত্র ভাইকে বোঝানো হচ্ছে, এবং সেই ভাইটা IAS, এবং তার সম্পর্কে নতুন একটা তথ্য দিচ্ছে, এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে। কিন্তু যদি কমা না থাকে তবে তোমার বুঝতে হবে যে তার অনেকগুলো ভাই আছে, তার মধ্যে যে দিল্লিতে থাকে তার কথা বলা হচ্ছে। মাই ব্রাদার হু লিভস ইন দিল্লি ইজ অ্যান IAS, মানে আমার ভাই যে দিল্লিতে থাকে। যদি বলো মাই ব্রাদার ইজ অ্যান IAS, তখন এই প্রশ্নটা আসবে যে তোমার কোন ভাই, তখন তোমার উত্তর হবে যে দিল্লিতে থাকে, কারণ তোমার অনেকগুলো ভাই আছে। তো অনেকগুলো ভাইকে নির্দেশ করে এরকম যখন সাবজেক্ট অনেকগুলো রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার এই ক্লজটা তোমার রেস্ট্রিকটিভ পার্টের মধ্যে চলে আসবে, এবং এটা এসেনশিয়াল পার্ট। কিন্তু যদি তোমার একটি কলম থাকে বা একটি ভাই থাকে বা কোনো কিছু একটিই থাকে, সেটা সম্পর্কে যখন বলা হবে তখন বুঝতে পারবে সেটা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে। এই দুটোর মধ্যে পার্থক্যটা মনে রাখবে, এখানে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে, অতএব এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ, এবং এখানে এসেনশিয়াল ইনফরমেশান দিচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে রেস্ট্রিকটিভ। এবার 5 নম্বর এক্সাম্পলটা দেখো। শোজ মানে প্রদর্শনী বা কোনো কিছু প্রদর্শন করা, ধরো টিভি শোজ, সিনেমা শোজ, এগুলো এর আগে দেওয়াও যেত, আমি দিইনি। শোজ দ্যাট প্রমোট ভায়োলেন্স, শোজ বা প্রদর্শনী যেটা হিংসাকে এগিয়ে আনে, হ্যাভ নেগেটিভ ইফেক্ট, সেগুলোর খারাপ বা কুপ্রভাব রয়েছে। এখানে খেয়াল করে দেখো, শোজ বলতে কোন শোজ কথা বলা হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার করা নেই, কিন্তু শোজ যেগুলো হিংসাকে এগিয়ে আনে, হিংসাকে বাড়িয়ে দেয়, সেই শোজ কথা বলা হচ্ছে। অতএব এই পার্টটা না বললে
এই অ্যাডজেক্টিভ ক্লজটা না বললে তোমার এই শোজ সম্পর্কে তথ্য পরিষ্কার হচ্ছে না। অতএব শোজ দ্যাট প্রমোট ভায়োলেন্স হ্যাভ নেগেটিভ ইফেক্ট, এটা তোমার রেস্ট্রিকটিভ পার্টের মধ্যে পড়ছে, কারণ এই পার্টটুকু না বললে তোমার শোজ সম্পর্কে জানাটা সম্পূর্ণ হবে না। তারপরটা দেখো, দ্য বুক হুইচ বা দ্যাট যে কোনো একটা দিতে পারো, কারণ এটা এসেনশিয়াল পার্ট। এসেনশিয়াল পার্টে তুমি হুইচ বা দ্যাট দুটোর ব্যবহারই করতে পারো, কিন্তু মনে রাখবে এক্ষেত্রে কিন্তু নিয়ম অনুযায়ী দ্যাটের ব্যবহার করতে হয়। দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবিল, বই যেটা টেবিলের উপরে, ইজ কস্টলি। দ্য বুক ইজ কস্টলি, কোন বইটি কস্টলি সেটা বোঝা যাচ্ছে না, কোন বইটি দামি সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু যদি বলো যেটা টেবিলের উপর, তবে তোমার অর্থটা সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবিল, যেটা টেবিলের উপর, ইজ কস্টলি। অর্থাৎ দ্যাট ইজ অন দ্য টেবিল এটা তোমার রেস্ট্রিকটিভ পার্ট এবং এসেনশিয়াল পার্ট। এবার আমরা নন এসেনশিয়াল বা নন রেস্ট্রিকটিভ পার্ট নিয়ে আলোচনা করছি। দিল্লি হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ এ হিস্টোরিক্যাল প্লেস। যদি বলি দিল্লি ইজ এ হিস্টোরিক্যাল প্লেস, তবেই তোমার অর্থ সম্পূর্ণ, কিন্তু এখানে দিল্লি সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যেটা ভারতের রাজধানী, সেই জন্য দেখো দুদিকে দুটো কমা রয়েছে। এটা যখন পড়বে এইভাবে পড়বে, দিল্লি হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ এ হিস্টোরিক্যাল প্লেস। তো মাই ফেভারিট ক্রিকেটার ইজ সৌরভ, আমার প্রিয় ক্রিকেটার হলো সৌরভ। হুজ নেম ইজ ওয়েল নোন, যার নাম সর্বপরিচিত। এখানে আমার প্রিয় ক্রিকেটার সৌরভ, এটাই কিন্তু তোমার একটা সম্পূর্ণ বাক্য, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তার সম্পর্কে একটি এক্সট্রা তথ্য দিচ্ছে, যার নাম সর্বপরিচিত। অতএব এই পার্টটুকু হয়ে গেল তোমার নন রেস্ট্রিকটিভ পার্ট। আর যেহেতু এখানে বাক্যের শেষ, তাই নন রেস্ট্রিকটিভ পার্টের এই দিকটায় শেষে আর কমা বসবে না, এখানটায় ফুল স্টপ বসে যাবে। হিজ বুক ইজ পপুলার, তার বইটি জনপ্রিয়। হিজ বুক হুইচ ইজ অন ইকোনমি, তার বই যেটা ইকোনমির উপর লেখা, ইজ পপুলার। এখানটায় তার বই, তার একটি বই, সেটা জনপ্রিয়, এটা বললেই যথেষ্ট, তার বই জনপ্রিয়। কিন্তু এই বই সম্পর্কে একটু নতুন তথ্য দিচ্ছে, হুইচ ইজ অন ইকোনমি। তুমি হয়তো ভাবতে পারো যে হিজ বুক তার কোন বই, হয়তো তার একটি বই রয়েছে বা তার লেখা একটি বই আছে, তো সেক্ষেত্রে হিজ বুক, তার যদি অনেক বই থাকে তখন কিন্তু এই ফর্মটা চলবে না। এর আগে আমরা মাই ব্রাদার দিয়ে দেখে নিয়েছি সেটা। হিজ বুক যখন বলে কমা দিচ্ছি, তার মানে তার একটি বই, হিজ বুক হুইচ ইজ অন ইকোনমি, যেটা ইকোনমির উপর লেখা, ইজ পপুলার। এখানে হিজ বুক ইজ পপুলার এটাই যথেষ্ট, কিন্তু হুইচ ইজ অন ইকোনমি এটা এক্সট্রা ইনফরমেশন, তাই এটা নন এসেনশিয়াল পার্ট এবং এটা হয়ে যাচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। মাই ব্রাদার হু ইজ এ ডক্টর লিভস ইন কলকাতা। মাই ব্রাদার লিভস ইন কলকাতা এটাই যথেষ্ট, কিন্তু তার সম্পর্কে একটু নতুন তথ্য দিচ্ছে, হু ইজ এ ডক্টর, যে একজন ডাক্তার। অতএব হু ইজ এ ডক্টর এটা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে আমার ভাই সম্পর্কে। অতএব এর আগে পরে কমা আছে এবং এটা নন রেস্ট্রিকটিভ। নেতাজি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট, নেতাজি ছিলেন একজন মহান দেশপ্রেমী, এটাই তোমার অর্থ সম্পূর্ণ করছে, কিন্তু তার সম্পর্কে আরেকটু লেখা আছে এখানটায়, হু ফট ফর ইন্ডিয়া, যে ভারতের জন্য যুদ্ধ করেছিল। অতএব হু ফট ফর ইন্ডিয়া এটা তোমার না দিলেও চলতো, কিন্তু এটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। অতএব হু ফট ফর ইন্ডিয়া এটা হয়ে গেল তোমার নন রেস্ট্রিকটিভ পার্ট, কারণ তোমার নেতাজি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট এটাই ছিল সম্পূর্ণ ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। মাই পেরেন্টস, আমার পেরেন্টস মাত্র দুইজনই, অতএব মাই পেরেন্টস সঠিকভাবে চিহ্নিত করা রয়েছে। মাই পেরেন্টস হুম ইউ ডোন্ট নো, যাদেরকে তুমি চেনো না, লিভ ইন মুম্বাই, তারা মুম্বাইতে বাস করে। মাই পেরেন্টস লিভ ইন মুম্বাই বললেই যথেষ্ট, এ সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে, তুমি যাদেরকে চেনো না। অতএব তুমি যাদেরকে চেনো না তার আগে পরে কমা রয়েছে এবং এটা নন রেস্ট্রিকটিভ পার্ট। কমা কেন দিলে, কারণ এটা এক্সট্রা তথ্য দিচ্ছে। তো রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ করলাম। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে দেখে নিও। সকলে ভালো থেকো, আজ এখানেই শেষ করছি, বাই।